তারা যদি ইরানের পাশে এসে দাঁড়ায় এবং সশস্ত্র হয়ে ওঠে, তাহলে কিন্তু যুদ্ধটা একটা মারাত্মক রূপ নিতে পারে এবং যার ফল আমরা এখনো আমাদের কাছে অচিন্তনীয়, মানে এটা আমরা কেউ কল্পনাও করতে পারছি না যে এর ফলে কি হতে পারে। চর্চা ডিকোডে স্বাগতম। চলতি বছরের ফেব্রুয়ারি, মানে 28 ফেব্রুয়ারি, কয়েকদিন আগে থেকেই আসলে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। যৌথভাবে এই হামলায় ইরানের প্রায় 1000-এর বেশি মানুষ মারা গিয়েছে। গতকাল রাতেও আমরা যদি আন্তর্জাতিক মাধ্যমে যে খবরগুলো পেয়েছি, তার মধ্যে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে, পাল্টা হামলা চলেছে, লেবাননে রাতভর টহল দিয়েছে ইসরায়েলি বাহিনী, বাহরাইনে ইরান হামলা চালিয়েছে, সৌদি আরবে হামলা চালিয়েছে। সৌদি আরব থেকে আমেরিকা তার যে কনসুলেট আছে সেখান থেকে কর্মীদেরকে সরিয়ে নিচ্ছে। এই সবের মধ্যে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করা হয়েছে। এই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করা হলো, এরপরে ইরানের যুদ্ধ কৌশল কী হবে, বৈশ্বিক পরিস্থিতি কী, অর্থনীতির পরিস্থিতি কী, সব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। সরাসরি শুরুতেই যাই যে মোস্তফা খামেনির যে প্রসঙ্গটি আসলো, এটি অনেক দিন ধরে আলোচনায় ছিল। এরই মধ্যে ইরান ঘোষণাও করেছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। এর ফলে ইরানের যুদ্ধ কৌশল কিংবা হামলা কৌশল, এটাতে কোনো পরিবর্তন আসবে কিনা, কি মনে হয়? মুস্তফা খামেনি যে আপনার সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন তার আভাস কিন্তু কিছু কয়েকদিন ধরে আমরা পাওয়া যাচ্ছিল, এবং সেটা হতে পারে যে ইরানের যে সর্বোচ্চ একটা গার্ডিয়ান কাউন্সিল আছে, সেখানে যে 88 জন মেম্বার আছেন তাদের অধিকাংশই হয়তো তাকে বেছেছেন। এখন তার নামে একটা প্রচার চলছে, আমি ইতিমধ্যে পশ্চিমা সংবাদ মাধ্যমে দেখলাম যে তার পশ্চিমা বিশ্বে কত সম্পত্তি আছে, এটার একটা চলছে। 2 নাম্বার, যে সব জায়গায় যে অভিযোগ যে আমরা একটা মানে বংশ পরম্পরায় একটা ধারা রক্ষা করার ব্যাপারে চলি, সেইটাও ওনার বিপক্ষে উঠবে এবং ওনাকে সেই জিনিসটা মুখোমুখি হতে হবে, এবং কিভাবে উনি মোকাবেলা করবেন ওনার কাজের দ্বারা সেটা প্রমাণ করতে হবে যে শুধু বংশ পরম্পরায় নয়, উনি মানে নিজের যোগ্যতা বলেই এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন। আর আপনি যে কথাটা বলছিলেন যে এতে যুদ্ধ পরিস্থিতির কোনো পরিবর্তন হবে কি না, প্রথম কথা, সর্বোচ্চ ধর্মীয় নেতার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে ইরান কিন্তু তার যুদ্ধ ব্যবস্থাকে টোটাল ডিসেন্ট্রালাইজ করে ফেলেছে, এবং কে কোথা থেকে কি করবে না করবে সেইটা ওই অঞ্চলের কোর কমান্ডার যারা, তারাই সিদ্ধান্ত নেবেন। একজন একদম অধস্তন সৈনিকও হতে পারেন, তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে এটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন বা মোজাইক সিস্টেম বলা হয়, যে মোজাইকের মতন সব জায়গায় ছোট 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 পকেটে সিদ্ধান্ত হবে, কেউ কোনো জায়গা থেকে একক সিদ্ধান্ত হবে না। এই যে একক সিদ্ধান্ত হবে না, তার কিন্তু কিছু প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি, যে ইরানের প্রেসিডেন্ট তিনি প্রতিবেশী দেশগুলোর কাছে বললেন যে আপনাদের ওইখান থেকে যদি কোনো আক্রমণ না হয় তাহলে ইরান আর আক্রমণ করবে না, আপনি ইরান এর জন্য আগে যে আক্রমণ হয়েছে তার জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী, সবই বলেছেন। কিন্তু তারপরে কিন্তু হামলা চলছে। তার মানে এই যে ডিসেন্ট্রালাইজ একটা পদ্ধতি বা বিকেন্দ্রীকরণ করা হয়েছে, যে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা, যে স্থানীয় এলাকায় স্থানীয় ইয়েরা, যে সামরিক বাহিনীর যিনি প্রধান থাকবেন তিনি সিদ্ধান্ত নেবেন, এর জন্য তাকে একদম সেন্ট্রাল কমান্ডের অপেক্ষায় থাকতে হবে। আমরা কিন্তু দেখেছি সেলিম খান যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে যে আইআরজিসি আর সশস্ত্র বাহিনী, ইরানের সশস্ত্র বাহিনী, তারা আনুগত্য প্রকাশ করেছে মোস্তফা খামেনির প্রতি। সেক্ষেত্রে কি কোনো সেন্ট্রাল কোনো নির্দেশনাও কি আসতে পারে? না, এটা খুবই স্বাভাবিক। যে আইআরজিসি এবং ওইখানে যারা ছিলেন আইআরজিসি ওনাকে মানবে, ওনার জায়গায় আরেকজন হলেও তাকেও আইআরজিসি মেনে নিত, কারণ এটা হচ্ছে আইআরজিসি হচ্ছে ইরানের একটা সামরিক বাহিনী, এবং তাদের সম্মতি ছাড়া ওই পদে কেউ গেছেন এটা বিশ্বাস করা আসলে কঠিন। সুতরাং ওই আইআরজিসির কাছে গ্রহণযোগ্য হবে এমন লোককেই সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে পছন্দ করা হয়েছে। এখন আজকেই মোস্তফা খামেনি এসে উনি কি নির্দেশনা দেবেন? কারণ যুদ্ধ ইতিমধ্যে চলছে এবং ইরান নানা দিক থেকে আক্রান্ত হয়ে পর্যদস্ত, কারণ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেইভাবে নেই, ফলে তার আকাশ হচ্ছে অরক্ষিত, এবং আকাশ অরক্ষিত হওয়ার কারণে এক হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান
সেগুলো ক্রমাগত হামলা করে যাচ্ছে। এই সুতরাং এখান থেকে বেরিয়ে আসার জন্য মোস্তফা খামেনি যে বিরাট কিছু বুদ্ধি দিতে পারবেন এটা আমি মনে করি না। এবং এটাকে সেন্ট্রালাইজ না নিয়ে এসে ডিসেন্ট্রালাইজ করার যে তাদের যে সিদ্ধান্ত, এটা তাদের একদিনের সিদ্ধান্ত না, দীর্ঘদিনের সিদ্ধান্ত। ফলে সেইটাকেও আবার একটা সেন্ট্রালাইজ ফরম্যাটে আনা হবে বলে মনে হয় না। কারণ ইসরায়েল বলেছে যে যিনি নির্বাচিত হন না কেন সর্বোচ্চ পদে তাকেই হত্যা করা হবে। আচ্ছা, সুতরাং মোস্তফা খামেনির জীবনও তো ঝুঁকিতে। ফলে তিনি যদি কালকে আবার কোনো হামলায় নিহত হন তখন ওনার কী হবে? আবার কি সেন্ট্রাল কমান্ড, আবার কি ওই ডিসেন্ট্রালাইজ এইভাবে চলতে থাকবে? আমার মনে হয় না যে এইটা এইভাবে হবে। আচ্ছা সেলিম খান, আমরা সকালে দেখলাম যে বিবিসি একটি সংবাদ প্রকাশ করছে যে ইসরায়েলি একটি সংবাদ মাধ্যমকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানে হামলার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপ হচ্ছে, প্রধানমন্ত্রী যদি চান তাহলে যৌথ আলোচনাতে এই হামলা থামতে পারে। আপনার কাছে কি মনে হয় যে এই মানে হামলা থামার কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, একটা হচ্ছে যে হ্যাঁ, আপনার আমেরিকার দিক থেকে একটু তাড়াহুড়া আছে। আচ্ছা, আপনার প্রথম জিনিস হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই যে আপনি কথাটি বললেন, এই কথার মাধ্যমে স্বীকার করে নিলেন যে ইসরায়েলের কারণেই আমেরিকান বাহিনী সেখানে হামলায় ঝাঁপিয়ে পড়েছে এবং ইসরায়েলের কারণে বা ইসরায়েলের সম্মতিতে সেখানে ঝাঁপিয়েছে। এখন ইসরায়েল যদি আবার বলে যে না ঠিক আছে চলো বন্ধ করি, তাহলে বন্ধ করব। বিষয়টা এইরকম দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেটা ভেবেছিলেন যে উনি এক সপ্তাহের মধ্যে এমন মার দেবেন যে ইরান বাপ বাপ বলতে বলতে নতজানু হয়ে গিয়ে আমেরিকার পায়ে গিয়ে পড়বে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে লিখবে যে তুমি যে সত্য বলো সেই সত্যে আমরা রাজি, আমরা তোমার। কিন্তু সেই জিনিসটা আসলে হয়নি। বরং আমরা এইখানে একটা কথা বলা খুব জরুরি যে আমরা, আপনি যে এখন বিবিসির কথা বললেন, আমরা এই পশ্চিমা গণমাধ্যমের চোখে যে ইয়েটা দেখছি, পুরো ওয়ারটাকে বা পুরো যুদ্ধ ব্যবস্থাটাকে দেখছি, এইটা কিন্তু পার্শিয়াল। এবং ওই পশ্চিমা গণমাধ্যম পুরোটাই একপেশে, তাদেরকে কোনোভাবেই বলা সম্ভব না যে তারা সব কিছু। আপনি দেখেন সিএনএন তেহরান থেকে ইরান থেকে তারা রিপোর্ট পাঠাচ্ছে, অথচ তেল আবিব থেকে তাদের রিপোর্ট পাঠানোর কোনো নেই, পারমিশন নেই কোনো ধরনের, কোনো যে তেল আবিবে কত ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা কিন্তু ইরানে 1300 লোক 1600 লোক মারা গেছে এইসব তথ্য কিন্তু ইরান সরকারিভাবেই বলছে, কিন্তু কোনো আরব দেশ, আপনার আমেরিকা, ইসরায়েল কিন্তু তার ক্ষয়ক্ষতির কোনো বিষয় বলছে না। কিন্তু আপনি যদি একটু মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমি বলতে পারি যে এক্স হ্যান্ডেলে যদি যান, বিভিন্ন ধরনের জিনিস ঘটছে। এখন এটার একটা মুশকিল হলো যে কোনটা এআই দিয়ে তৈরি, এটা ফেক, আর কোনটা আসল। কিন্তু তারপরেও ক্ষতি হচ্ছে এবং যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে ইসরায়েলের মানুষও বীতশ্রদ্ধ হয়ে উঠেছে। তারা বারবার বলছে, এক মহিলা তো চিৎকার করে বলছেন যে ভাই আমি আর যুদ্ধ চাই না, এটা থামাও, এটা নিয়ে পারা যায় না, এই 2 মিনিট বাদে 1 ঘন্টা বাদে সাইরেন বেজে উঠবে আর আমি অমনি নিজের ঘর থেকে নেমে দৌড়ে গিয়ে বাংকারের মধ্যে ঢুকবো। এটা কোনো মানুষের জীবন হতে পারে না। আর সেলিম খান, আমরা দেখেছি ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর তার একটি যুদ্ধনীতি প্রকাশ্য কিংবা অপ্রকাশ্যে আমরা দেখেছি। তো সেই জায়গাটায় আমেরিকার অনেকেই হয়তো এই নীতিতে বিশ্বাস করেন না। সেক্ষেত্রে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের ভোটের কোনো চাপ পড়বে কিনা, পাশাপাশি বৈশ্বিকভাবে ডোনাল্ড ট্রাম্প কি কোনো তোপের মুখে পড়তে পারেন? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের যে প্রথম তার যে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন, তার প্রথম পরীক্ষা হচ্ছে আগামী নভেম্বরে, যখন মধ্যবর্তী নির্বাচন হবে। তার আগে কিন্তু নভেম্বর আসতে প্রায় এখনও 8 মাসের মতো বাকি। ফলে 8 মাসের মধ্যে দিয়ে আপনার ওই আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর দিয়ে অনেক পানি এদিক ওদিক হবে। সুতরাং কি হবে না হবে সেটা বলা কঠিন। কিন্তু এই মুহূর্তে আমেরিকার 59% লোক সরাসরি যুদ্ধের বিরোধী, 25 থেকে 27% লোক এইটাকে সমর্থন করেন। তাহলে বিপুল অংশ লোক সমর্থন করেন না। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর একটা চাপ আছে, এমনকি তার নিজের দলেরও। তিনি নিজেকে একটা শান্তিবাদী নেতা হিসাবে জনসমক্ষে প্রচার করে ক্ষমতায় এসেছিলেন। এসেই তিনি প্রমাণ করছেন, এসে তিনি চেষ্টা করেছিলেন। তিনি বললেন যে ভারত পাকিস্তান যুদ্ধ আমি বন্ধ করেছি, ইউক্রেন যুদ্ধ বন্ধ করা আমার একদিনের ব্যাপার, অমুক তমুক। মানে তারপরে এই যে কম্বোডিয়া, থাইল্যান্ড এদের এখানে গোলমাল হলো, সেটা তিনি হস্তক্ষেপ করলেন। ভালো, সেইগুলো সবাই স্বাগত জানিয়েছে। কিন্তু তিনি নিজেই আবার একটা বৃহত্তর
যুদ্ধে মানে ঝাঁপিয়ে পড়লেন এবং এইটা আমি বলতে পারি আমেরিকার একজন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক, সম্ভবত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমরা সবাই নাম জানেন, জেফ্রি স্যাক্স, তিনি বলছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আলামতটা আমরা দেখতে পাচ্ছি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না। তাহলে এইরকম একজন পণ্ডিত মানুষ তিনি যখন এই কথা বলেন, তিনি আমেরিকান এবং তিনি ইহুদি, সব দিক দিয়ে তিনি সেটা স্বীকার করেন এবং বলেন আমি ইহুদি, কিন্তু আমি এই যে জায়নিজমের বিপক্ষে। ফলে তিনি বলছেন যে এক ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকারে যে এইটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে সারা বিশ্বকে, এরকম একটা পরিস্থিতি। আর যেটা বৈশ্বিক পরিস্থিতি বললেন, বৈশ্বিক পরিস্থিতি বলি, আপনার এক সপ্তাহ হয়ে গেছে, ঠিক আছে, মানে 28 তারিখে হামলা হয়েছে, 6-7 তারিখে 8 দিন, আজকে সোমবার, আজ সোমবার সারা বিশ্বের, বিশেষত আমি যদি পূর্ব দিক থেকে ধরি, জাপান থেকে ধরি, জাপান, কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এদিকে চীন মানে হংকং, তারপরে ভারত, পাকিস্তান, এদিকে ধরি, এদিকে শেয়ার মার্কেটগুলো খুলেছে। শেয়ার মার্কেট হলো যে ওই হাঁড়ির একটি চাল দেখার মতো, যে ভাত হয়েছে কিনা সেটা যেন একটাই চাল টিপলে বোঝা যায়, তেমনি শেয়ার মার্কেট দেখলে বোঝা যায় যে অর্থনীতির উপর কী চাপ পড়বে। আপনি প্রত্যেকটা শেয়ার মার্কেটে ব্যাপক ধস, এই জাপানের নিক্কিতে প্রায় 8% এর মতো পড়ে গেছে, এর শেয়ার বাজার, দক্ষিণ কোরিয়ার যে শেয়ার বাজার সেখানে 7%, ভারতের শেয়ার বাজারে ব্যাপক ধস, ব্যাপক। পাকিস্তানে শেয়ার বিক্রির পরিমাণ খোলার পরপরই ক্রেতারা এত বেশি শেয়ার বিক্রি করতে চেয়েছেন যে পাকিস্তানের শেয়ার বাজার বন্ধ করে দিতে হয়েছে 45 মিনিটের মধ্যে, তাই সেখানে লেনদেন বন্ধ। তা এখনও তো ধরেন আরও বেলা যত গড়াবে তত ইউরোপের মার্কেট খুলবে, তখন আমরা বুঝতে পারবো যে লন্ডন শেয়ার বাজারের কী অবস্থা, জার্মানির কী অবস্থা, অন্যান্য জায়গায় কী অবস্থা, এমনকি আস্তে আস্তে দিনের একেবারে শেষ ভাগে যখন আমাদের এখানে রাত হবে তখন আমেরিকার শেয়ার বাজারের অবস্থাও বুঝতে পারবো। এই শেয়ার বাজারের মূল পড়ার কারণই হচ্ছে যে তেলের দামের যে ভয়াবহ মানে ঊর্ধ্বগতি। ইতিমধ্যে 105 থেকে $117 ব্যারেলে চলে গেছে। যে তেল কিছুদিন আগেও $59 ছিল, তার মানে প্রায় ডবল না হলেও ডবলের কাছাকাছি, প্রায় দ্বিগুণ চলে গেছে। তো এইটা নেয়ার মতো সক্ষমতা কিন্তু বিশ্ব অর্থনীতির নেই এখন এই মুহূর্তে। এই বিষয়ে ট্রাম্প সাহেব একটা প্রবোধ দিয়েছেন, যে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি একটা প্রবোধ দিয়েছেন, হ্যাঁ শর্ট টার্মে কিছু দাম টাম বাড়তে পারে, কিন্তু লং টার্মে ইরানের মতো একটা যখন ধ্বংস হয়ে যাবে, যখন সব কিছু শান্তি চলে আসবে, তখন আপনারা আবার কম দামে পাবেন। তো এই শর্ট টার্মটা আসলে কত দিনের, এইটা বহন করার ক্ষমতা কি ধরেন বড় বড় দেশগুলোর হয়তো কিছুটা আছে, কিন্তু ছোট দেশগুলোর কি আছে? যেরকম আপনার ইতিমধ্যে G7 ভুক্ত যে দেশ, যেগুলো বলে পৃথিবীর সবচেয়ে বড় ধনী দেশ, তারা আপনার তাদের নিজস্ব কিছু তেলের ভান্ডার আছে, জমানো তেল, সেই তেল তারা ওপেন করে দেওয়ার জন্য কথাবার্তা শুরু করেছে, যে আমরা আমাদের যে ভান্ডার, সংরক্ষিত ভান্ডারে তেল ভান্ডার আছে, সেখান থেকে তেল করি। এরকমভাবে তেল কিনলেও তো হবে না, আপনি মধ্যপ্রাচ্য থেকে নিয়ে যাবেন কিভাবে? হরমুজ প্রণালীতে গেলেই আপনি আটকে যাবেন, আপনি লোহিত সাগরে গেলে আটকে যাবেন, আপনি যাবেন কোন দিক দিয়ে? মানে জিনিসটা তো এত সহজ নেই। এই তেলের বাজারের আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আপনি ভেনেজুয়েলা একটা বড় অংশ তেল উৎপাদন করত, সেই ভেনেজুয়েলা কিন্তু এখন ওই যে আমেরিকার দখলের পর থেকে তেল উৎপাদনই বন্ধ। তাহলে ইরান সেও তেল সরবরাহ বাজারে করতে পারছে না। আপনি দেখুন, সেই জন্য ভারতকে আমেরিকা 30 দিনের জন্য রাশিয়ার তেল আমদানির অনুমতি দিয়েছে, ঠিক আছে, কারণ জানে যে ভারতের মতো যারা বড় তেল আমদানিকারক, তারা যদি আবার এই মধ্যপ্রাচ্যের এইসব দেশগুলোতে ভাগ বসাতে চায়, তাহলে এই তেলের দাম কোথায় যাবে কেউ জানে না। এখন বলা হচ্ছে যে তেলের দাম 150 ব্যারেল প্রতি $150 পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই $150 যদি পৌঁছায়, তাহলে ইরান শুধু না, সারা বিশ্ব যে চরম ক্ষতির মুখোমুখি হবে, সেটা আমরা কেউ এখন এই মুহূর্তে কল্পনাও করতে পারছি না। সেই দায়টা তাহলে কার উপর বর্তাবে বলে মনে হয়? সে দায় কার? যারা যুদ্ধ বাঁধিয়েছেন তাদের উপরে। এখন ধরেন সারা বিশ্বের মানুষের একটা কেমন একটা মানে স্থবিরতা চলে আসছে, যে
এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া, আমরা সবাই ভাবি যে মানে সবাই কেমন ভয়ে বা কোনো কিছুতে নুব্জ হয়ে আছেন। এই যে যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত। এই যুদ্ধের লাভ কার? লাভ একমাত্র ইসরায়েলের, এমনকি আমেরিকার কোনো মানুষের কোনো লাভ নেই এই যুদ্ধে। কারণ এই যুদ্ধে ইরানের তেলের খনি পাওয়ারও সুযোগ নেই, আর আপনার এত সহজে ইরান দখল করাও সম্ভব না। মনে রাখতে হবে ইরানের জনসংখ্যা কিন্তু 9 কোটি, তাদের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা কিন্তু সদস্য সংখ্যা 9 লাখের। এরপরে তাদের পুলিশ থেকে শুরু করে নানা ধরনের বাহিনী আছে। তারপরে ধরেন যদি আমেরিকা আগ্রাসন চালায়, তাদের হয়তো বহু তরুণ সেখানে যোগ দিতে পারে। ফলে মানে ইরানকে দখল করা এত সহজ না। তাহলে ইরানের যুদ্ধ যদি প্রলম্বিত হতে থাকে, তাহলে তো এই তেলের দাম আমরা রক্ষা করতে পারবো না কোনোভাবেই। সেলিম খান, এই আপনি যুদ্ধ দরকার নেই কিংবা যুদ্ধ আমরা কেউই আসলে চাইনি, সেই জায়গাটায় রাশিয়া চীনের কথা যদি বলি, তারা আসলে এখানে কি পদক্ষেপ নিচ্ছে? তাদের কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে কি? দেখুন, সব সময় আমেরিকার মতো একটা শক্তির বিরুদ্ধে লড়ার সময় সব কিছু দৃশ্যমান করা যায় না। আচ্ছা, আপনি বড় করতে পারেন না, যেরকম আমেরিকা করতে পেরেছে। হ্যাঁ, রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালিয়েছে, তখন কিন্তু আমেরিকা সরাসরি এসে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। তাহলে আপনি বলতে পারেন যে আমেরিকা যখন ইরানের উপর হামলা চালালো, তখন কেন রাশিয়া পাশে দাঁড়ালো না বা চীন পাশে দাঁড়ালো? তারা এখন যে অভিযোগটা আমেরিকার প্রচার মাধ্যমে উঠছে যে রাশিয়ার পক্ষ থেকে যদি অ্যাকিউরেট এত নির্ভুল তথ্য না দেয়া হতো, তাহলে তাদের কাতারের যে বিশাল বড় রাডার, যেটা 1.1 বিলিয়ন মানে $110 কোটি দাম, যেটাতে 5,000 কিলোমিটার পর্যন্ত জিনিস মানে আকাশে কি উঠছে সব কিছু দেখা যায়, সেইটা ইরান ধ্বংস করে দিয়েছে। আরও একটি এই রাডার থার্ড সিস্টেম কয়েকটা ছিল, কয়েকটা ধ্বংস করেছে। তারপরে আপনার যে বাহরাইনে যে ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের যে ঘাঁটি ছিল, সেখান থেকে তাদের সৈন্যদের সরিয়ে নিয়ে কোন ইয়েতে রাখা হয়েছে, কোন হোটেলে রাখা হয়েছে, সেখানে ইরান তাদের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো এইটা তো ইরানের এত বড় নেটওয়ার্ক আছে বলে তারা আমেরিকানরা বিশ্বাস করে না। তারা মনে করে যে রাশিয়ানরা যদি তাদের এই ধরনের মানে সহযোগিতা না দিত, এখন জানি না যে রাশিয়ানরা দিয়েছে কিনা, চীনারা দিয়েছে, কিন্তু ইরান এর ফলে কিন্তু অনেকটাই উপকৃত হয়েছে। এবং উপকৃত বলতে তাদের দেখুন আক্রমণগুলো এখন একদম টু দ্য পয়েন্ট আক্রমণ হচ্ছে। হ্যাঁ, তারা কিছু কিছু মানে চালাচ্ছে ড্রোন বা যেগুলো কিন্তু অত্যন্ত কম দামি এবং অত্যন্ত কম দামি মিসাইল চালাচ্ছে। কারণ ওই একটা ড্রোন বা মিসাইলকে ফেলতে গেলে আমেরিকার যে ইন্টারসেপ্টর ছুটতে হচ্ছে প্যাট্রিয়ট থেকে সর্বোচ্চ থার্ড পর্যন্ত, সেটা এটা অসীম কোনো সংখ্যক আমেরিকার হাতে নেই, মজুত নেই। ফলে এইটা একটা নির্দিষ্ট সময় এসে কিন্তু ফুরিয়ে যাবে। এই ফুরিয়ে গেলে তখন কিন্তু মানে আপনি আর আপনার আকাশকে নিরাপদ রাখতে পারবেন না, যেটা পারছে না ইসরায়েল পারছে না বলেই কিন্তু তেল আবিবে হামলা হচ্ছে, হাইফা হামলা হচ্ছে, অন্য জায়গায়ও কিন্তু হামলা হচ্ছে। আর পাশাপাশি একটা বলে রাখা ভালো যে ইরান শুধু কিন্তু এখানে না, এখানে কিন্তু এখন হিজবুল্লাহও ফুল ফর্মে মানে পূর্ণ শক্তি নিয়ে তারা যোগ দিয়েছে, যে তারা জানে যে ইরান যদি না থাকে তাহলে হিজবুল্লাহর অস্তিত্ব থাকবে না। এরপর এখন কিন্তু হুতি বাকি আছে। হুতিরা কিন্তু এখনো সেভাবে এই যুদ্ধে অংশ হয়নি, যদিও তারা সমর্থন করেছে। তারা যদি এই যুদ্ধে অংশ নেয়, এমনকি যদি ধরুন আপনার ইরাকে যে শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো আছে, তারা যদি ইরানের পাশে এসে দাঁড়ায় এবং সশস্ত্র হয়ে ওঠে, তাহলে কিন্তু যুদ্ধটা একটা মারাত্মক রূপ নিতে পারে এবং যার ফল আমরা এখনো আমাদের কাছে অচিন্তনীয়, মানে এটা আমরা কেউ কল্পনাও করতে পারছি না যে এর ফলে কি হতে পারে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশে যে কোনো খবরের বিশ্লেষণধর্মী খবর জানতে চোখ রাখুন চর্চার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।